শহীদ মিনারে ফুল দিল নিষিদ্ধ ছাত্রলীগ, 23 সেকেন্ডের ভিডিও ভাইরাল। এদিকে শহীদ মিনারে ফুল দিতে বাধা বিএনপির উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা। অন্যদিকে ঋণ বিতরণ করে ঝুঁকিতে বেসরকারি ব্যাংক এবং ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। অমর একুশে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রক্তস্নান মাতৃভাষা আন্দোলনের 74 বছর পূর্ণ হলো। একই দিনে ফুল হাতে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার 4 জন নেতাকর্মী। ভাষা শহীদদের মানে স্লোগান দিতে তারা সম্প্রতি কয়েক ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী ফেসবুক পেজে শেয়ার করেন। এদিকে 23শে সেপ্টেম্বর এই ভিডিও ছবি আপলোড করা হয় এবং চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রনি মির্জার দক্ষ এবং পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্রাম শ্রদ্ধা জানান। এদিকে ফুল দিয়ে যা 4 জনকে ভাষা শহীদদের স্মরণ করিয়ে না মনে করেন এবং ইসলামিয়া কলেজের ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায়। তবে সেই ভিডিও কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। এমনকি শহীদ মিনারের অবস্থান কোথায় সেটি উল্লেখ করা হয়নি পোস্টে। বিএনপির নেতাকর্মীরা যদি এমনই নিজেদের নিয়ন্ত্রণ না করতে তাহলে এই বিপরীতে পরিণত ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার দিবাগত রাতে ব্রহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থায়ী বিএনপির একাংশের হামলা শিকার হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া তিনি এসব মন্তব্য করেন। এদিকে রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ারেন্ট অব প্রিসেন্ডিং অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য সে 12টা 1 মিনিটে তারাই সবার আগে ফুল নেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী ও তার সমর্থকদের উপর রীতিমতো হামলা চালায়। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হয় জানিয়ে বিএনপি সাবেক এই নেতা বলেন, আমি একটুতেই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনা এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে স্থায়ী পর্যায়ে নিয়ন্ত্রণ না করে এমনই তার বিপরীত ভয়াবহ রকমের হবে। যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপি নেতাকর্মীরা নানানভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা এখন এরকম একটা ভয়াবহ প্রতিহিংসা নিয়ে রাজনৈতিক পদের ব্যবহার করার চেষ্টা করে। এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও জানান, হামলাকে পুরোপুরি পূর্বকল্পিত এবং ভয়াবহ প্রতিহিংসা হিসেবে অবহিত করেন। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকার লেনদেনে ব্যর্থ হলে গুন্ডা প্রকৃতির লোকেরা এই তাণ্ডব চালিয়েছেন। এবার সরকারের মাধ্যমে এসেছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উচ্ছৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে। উল্লেখ করে শুক্রবার রাত 12টার দিকে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রসঙ্গে পৌঁছেন রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নেতৃত্ব বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকেন। এনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। একে পর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তকটি ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণে আসে জোর করে এবং রাত 12:30টার দিকে ঢাকা সিলেট মহানগর অবরোধ করে বিক্ষোভ করে তার সমর্থকেরা। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সীমার চেয়ে মাত্রাতিরিক্ত হারে ঋণ বিতরণ করে ঝুঁকিতে পড়ছেন বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলো। তাদের প্রবাসী কল্যাণ কর্মকাণ্ডে বিতর্ক থাকা ঋণ আদায় করতে হ্যাপা চালাচ্ছে, ফলে খেলাপি হচ্ছে। ইমেজ সংকটের কারণে আপাতত প্রবাহ চাহিদা অনুযায়ী বাড়তে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের তৈরি এক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। এতে আরও দেখা যায়, সরকারি খাতের ও বিদেশি ব্যাংকগুলোকে নির্ধারিত সীমানার মধ্য থেকে ঋণ বিতরণ করছেন, কিন্তু বেসরকারি ও ইসলামী ব্যাংকগুলো ঋণ সীমা মানতে না এবং তার সীমার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছেন। এমনকি বাজার থেকে ধার করেও ঋণ বিতরণ করার নজির পাওয়া গিয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণ ব্যাংকগুলোকে মোট আয়তনের 83% ঋণ হিসেবে বিতরণ করতে পারে। বাকি 13% আমানত গ্রাহকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট বিধিবদ্ধ আমানত হিসেবে জমা রাখতে হয়। সারিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের 9.5
বিধিবদ্ধ আমানত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। বাকি ৯.৯% অর্থ এবং বিনিয়োগ হিসেবে বিতরণ করতে পারে, কিন্তু বেশিরভাগ ইসলামী ও বেসরকারি ব্যাংকগুলোকে এই সীমানার চেয়ে বেশি ঋণ বিতরণ করেছে। এ কারণে এইসব ব্যাংকে ঝুঁকিতে পড়ছে, ফলে সার্বিকভাবে ব্যাংক খাতে এসব নৈতিক প্রভাব পড়ছে। এছাড়া গ্রাহকদের সঙ্গে প্রতিদিনকার লেনদেনের সম্পত্তি করতে আরও কিছু অর্থ নিজেদের কাছে রাখতে হয়, সেটি তারা রাখেননি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, বেসরকারি খাতের ব্যাংকগুলো গড়ে ওঠার মোট আয়তনের 94.10% অর্থ ঋণ হিসাবে বিতরণ করেছেন, যা সীমার চেয়ে 11.10% বেশি। শরিয়াত ভিত্তিক পরিচালিত ব্যাংকগুলোকে মোট আয়তনের চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করেছেন। বাড়তি অর্থ তারা অন্য ব্যাংক বন্ড মার্কেট থেকে ধার করে বিনিয়োগ করেছেন, ফলে তাদের মোট আয়তনের অনুপাত 121.80% বিনিয়োগ করেছেন, যা সীমানার চেয়ে 31.30% বেশি। এর কারণে এসব ব্যাংক তারল্য সংকট বেশি, ফলে এগুলো ঝুঁকিতে পড়ছে। এসব অর্থ সময় মতো আদায় করতে পারছে না, ফলে খেলাপি হয়ে যাচ্ছে। এতে ব্যাংকগুলোর সংকট আরও বেড়েছে। অবশ্য শরিয়াত ব্যাংকগুলোর বেশিরভাগই একটি গ্রুপ দখল করে নিয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। দখলের মাধ্যমে এই সব ব্যাংকে লুটপাট হয়েছে। এছাড়া বেসরকারি খাতের কয়েকটি ব্যাংকেও লুটপাট হয়েছে দখলের মাধ্যমে। অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজের নতুন চমক হিসেবে আইফোন 17 উন্মোচনের প্রস্তুতি নিয়েছেন। ব্লুমবার্গের খ্যাতিমান প্রস্তুতি বিশ্লেষণ পার্ক গ্যামারনের দাবি অনুযায়ী এর নতুন মডেলটি অতি শীঘ্রই বিশ্ববাজারে অবমুক্ত করা হতে পারে। এদিকে সাধারণ অ্যাপল তাদের সাশ্রয়ী মডেলগুলো বছরের শুরুর দিকেই এনে, এমনটি গত 2025 সালে 28 ফেব্রুয়ারি আইফোন 16 উন্মোচন করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রচলিত ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সংস্করণটি বাজারে আসার প্রবল সম্ভাবনা দেখে প্রযুক্তি বিশেষজ্ঞরা। এদিকে নতুন আইফোন 17 এর সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর অভ্যন্তরীণ হার্ডওয়্যারের শক্তিশালী পরিবর্তন। ধারণা করা হচ্ছে এতে অ্যাপলের সর্বাধুনিক এবং 19 চিপ ব্যবহার করা হবে, যা ফোনের গতি ও কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এবার যুক্ত হতে পারে ম্যাগনেস ওয়ারলেস চার্জিং সুবিধা, যা এর আগের মডেল অনুপস্থিত ছিল। গ্যারমান আরও ইঙ্গিত দিয়েছেন, এই ফোনে অ্যাপলের নিজস্ব প্রযুক্তির তৈরি সবচেয়ে সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ ব্যবহার বড় ধরনের উন্নতি আনা হয়েছে। প্রযুক্তি প্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর হলো অভ্যন্তরীণ এবং অত্যাধুনিক ফিচার যুক্ত হলেও ফোনটির দাম আগের মডেলের মতোই $599 রাখা হতে পারে। তবে স্ক্রিন ডিজাইনের একটি বিষয় নিয়ে কখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। আগের মডেল পুরনো ধাঁচের ন্যাস ডিজাইন থাকলেও গুঞ্জন ছিল সে নতুন মডেল ডাইনামিক আইল্যান্ড ফিচার যুক্ত হবে। যদিও মার্ক গ্যানেমার তার সাম্প্রতিক প্রতিবেদনে এই নকশা পরিবর্তনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি। 2026 সালের অ্যাপলের জন্য একটি অভ্যন্তরীণ ব্যস্ত বছর হিসেবে অবহিত করেছেন বিশেষজ্ঞরা। আইফোন 17 এই বছরে শুরু হলেও বছর জুড়ে আরও বেশ কিছু নতুন ডিজাইন বাজারে আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর মধ্যে এনডিআই ডিপ্লোমস সংবলিত অ্যাপড মিনি, নতুন অ্যাপড এয়ার এবং শক্তিশালী পঞ্চম চিপযুক্ত ক্যাপগুল এয়ার আসার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া 14 ও 16 ইঞ্চি ম্যাকবুক প্রো এবং ম্যাক স্টুডিং নতুন স্কোয়ারন ও পাইপলাইনে রয়েছে বলে জানা গিয়েছে। এখন বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা কেবল প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন।